নমস্কার, বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি উপস্থাপনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা এসএলএসটি রিটেন এক্সামিনেশনটা কমপ্লিট করে বা পাশ করে এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছো এবং তোমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমার কাছে প্রশ্ন করেছো, জানতে চেয়ে অনুরোধ করে কমেন্টে লিখেছো। সেই জন্য তোমাদের সঙ্গে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইন্টারভিউয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো রবীন্দ্র জীবন ও সাহিত্য। রবীন্দ্রনাথ, যাকে বাদ দিলে বাংলা সাহিত্যের আলোচনা সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়। রবীন্দ্রনাথকে ছাড়া বাংলা সাহিত্য আমরা কল্পনাও করতে পারি না। সেই জন্য তোমরা যে ইউনিভার্সিটি থেকেই পড়ে আসো না কেন, যার যে বিষয়ে স্পেশাল পেপার থাকুক না কেন, রবীন্দ্রনাথ সম্পর্কে জানি না এই কথাটা কেউ বাংলার শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কিন্তু মুখে বলতে পারে না। এটা খুব লজ্জার বিষয়। শুধু শিক্ষক শিক্ষিকা হিসেবে নয়, বাঙালি হিসেবেও আমি রবীন্দ্রনাথকে জানি না, এটা কিন্তু আমি বলতে পারি না। সেই কারণে আজকের ক্লাসটায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত, তার মন মানসিকতা, মনন মেধা সম্পর্কিত বহু বিষয় নিয়ে আলোচনা করব। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আমি এই ক্লাসটায় শুধুমাত্র কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তার কি গল্পের নাম আছে, তার কি কবিতার নাম আছে, কবিতার কি পর্যায় বা পর্ব আছে, অথবা তার উপন্যাসগুলোর নাম কি, বিষয়বস্তু কি, এইগুলো নিয়ে আলোচনা করব না। তার কারণ এই সংক্রান্ত বিষয়ে তোমরা অলরেডি প্রচুর পরিমাণে পড়ে এসছো। এই বিষয়গুলো পড়ে মুখস্থ করে বিভিন্ন তথ্য মাথায় রেখেই তোমরা এসএলএসটি যে রিটেন এক্সাম সেটা পাশ করেছিলে। এই বিষয়গুলো জানার আর দরকার নেই। কিছু নতুন কনসেপ্ট, কিছু নতুন বিষয় আমরা আজকে বুঝবো। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, যে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে, তার সময়কালকে বুঝতে গেলে দুটো বিষয় জানাটা খুবই আবশ্যক। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু সাল শুদ্ধ, জন্ম সাল তারিখ, মৃত্যু সাল তারিখ, এইটা আমি আর বলে তোমাদেরকে লজ্জিত করব না, কারণ প্রত্যেকটা বাঙালিরই এই তারিখগুলো, এই সময়গুলো, ডেটসগুলো প্রায় মুখস্থ থাকে। তো সেই জন্য জন্ম মৃত্যু মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ প্রাপ্তি, তিনি কবে নোবেল প্রাইজ পেলেন, কোন সালে, কোন গ্রন্থের জন্য, সেক্ষেত্রে বলবো যদি প্রশ্নে এটা আসে যে নোবেল প্রাইজ প্রাপ্তি সম্পর্কে কিছু বলুন বা কিছু বলো, প্রথমে কিন্তু সং অফারিংসের কথা বলবে, কারণ সরাসরি নোবেল সোসাইটিতে যে গ্রন্থটা গেছিল সেটা কিন্তু সং অফারিংস। পরে বলবে যে এটি প্রকৃতপক্ষে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ। তো এইভাবে করে গুছিয়ে একটু বললে জিনিসটা বলাটা অনেক সুন্দর হয়। বাদ বাকি তো তোমরা জানো, নতুন করে বলার কিছু নেই। নেক্সট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা শিক্ষক শিক্ষিকা হতে গেছো, সেখানে যে কোনো বিষয়ে শিক্ষাতত্ত্ব কেন্দ্রিক প্রশ্ন, তোমাদের বিএড থেকে কিছু এডুকেশনাল প্রশ্ন আসতেই পারে। তো সেই সঙ্গে সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট হলো, যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা হবে তখন শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মত কি, বা শিক্ষা সংক্রান্ত রবীন্দ্র মতটি একটু সংক্ষেপে ব্যাখ্যা করে বলো তো, বা রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক কোন ধরনের শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন, একটু আলোচনা করো। তো শিক্ষা সংক্রান্ত রবীন্দ্র মত বলো, এই প্রশ্নটা এলেই সবাই প্রাথমিকভাবে যেটা বলে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর খুব একটা বদ্ধ প্রথাগত শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না। তিনি ছিলেন নিজে খুব উদার, খোলা মনের মানুষ, প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করতেন। তাই চার দেয়ালের গণ্ডিতে ছেলে মেয়েদেরকে বদ্ধ করে স্কুলের একটা নির্দিষ্ট সংকীর্ণ পরিসরে তাদেরকে বেঁধে, সিলেবাসের একটা নিয়মে নিগড়ে তাদেরকে বেঁধে যে পড়াশুনো করার প্রক্রিয়া, সেটা তিনি খুব একটা মানতেন না বা পছন্দ করতেন না। তার পরিবর্তে বা তার বদলেই তিনি কিন্তু বিশ্বভারতী যেটা প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে আশ্রমিক শিক্ষা ব্যবস্থার তিনি প্রবর্তন করেছিলেন। তো এটা মোটামুটি তোমরা প্রত্যেকেই জানো। এর সঙ্গে আর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবে রবীন্দ্র শিক্ষা চিন্তা সম্পর্কে, সেটা হচ্ছে 1 নম্বর, সকলের জন্য শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটায় তিনি কোনো জাত, কুল, মান, এমনকি দেশ নির্বিশেষে কোনো ক্রাইটেরিয়া, কোনো বাধা রাখেননি যে কে এখানে ভর্তি হতে পারবে আর কে পারবে না। আমরা অবাক হয়ে দেখি বিশ্বভারতীতে সেই তৎকালীন যুগে দাঁড়িয়েও ইংল্যান্ড থেকে, চীন থেকে, জাপান থেকে, জার্মানি থেকে স্টুডেন্ট আসছে পড়তে, তারা ভর্তি হচ্ছে, শিক্ষা গ্রহণ করছে। চিন্তা করে দেখো, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কিন্তু সেই বিবিধের মাঝখান থেকে তিনি একটা মহা মিলনের তীর্থক্ষেত্র গড়ে তুলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন নিজের মনের মতন করে, যেখানে তার যে শিক্ষা সংক্রান্ত ভাবনা চিন্তা সেটা প্রতিষ্ঠা পাবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ রবীন্দ্র শিক্ষা চিন্তায়, সেটা হলো মাতৃভাষায় শিক্ষা গ্রহণ। তিনি লক্ষ্য করেছিলেন তৎকালীন সময় ঔপনিবেশিক ইংরেজ যে শক্তি,
সেই ইংরেজরা সবসময় চেষ্টা করত তাদের ভাষা তৎকালীন ভারতীয়দের মুখের মধ্যে চাপিয়ে দিতে বা বসিয়ে দিতে, এবং তাদের উদ্দেশ্যই ছিল যে ভারতবর্ষের মানুষরা যেন ইংরেজি ভাষা শিখে, ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ করে শুধুমাত্র ইংরেজি জানা কর্মচারীতে পরিণত হয়। তাদের কাজ হবে কেরানি হওয়া। কিন্তু প্রকৃত শিক্ষা কখনো মানুষকে কোনো নির্দিষ্ট কর্মের বন্ধনে আবদ্ধ করে দেয় না। প্রকৃত শিক্ষা গ্রহণ করে মানুষ কর্মের এক একটা নতুন নতুন ক্ষেত্রে, নতুন নতুন দিশায় পাড়ি দিতে পারে, নতুন নতুন অভিমুখ তাদের সামনে খুলে যায়। শিক্ষা গ্রহণ করে কখনো কেউ শুধু কেরানি হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করবে, এটা তো হয় না। ইংরেজরা কিন্তু সেই ধরনের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের উপর চাপিয়ে দিয়েছিল সেই সময়। রবীন্দ্রনাথ কিন্তু এরও বিরোধিতা করেছেন। মুক্ত শিক্ষা, সম্পূর্ণরূপে প্রকৃতির সামনে বসে, প্রকৃতির কাছে বসে, গাছের তলায় বসে শিক্ষা গ্রহণ, খোলা মাঠের মধ্যে ঘুরে ঘুরে শিক্ষা গ্রহণ, কারিগরি শিক্ষা গ্রহণ, হাতের কাজ শিখে নিজেদেরকে স্বনির্ভর করে তোলার শিক্ষা গ্রহণ, এই সমস্ত কিছু কিন্তু রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার অংশ। কাজেই শুধু আশ্রমিক শিক্ষা ব্যবস্থা নয়, তার সঙ্গে মাতৃভাষায় শিক্ষা, বিশ্বজনীন শিক্ষা, গোটা বিশ্বের সঙ্গে শিক্ষার একটা মেলবন্ধন ঘটানো, এবং তার সঙ্গে কারিগরি শিক্ষা, তার সঙ্গে যোগাভ্যাস, তার সঙ্গে শরীরচর্চা, তার সঙ্গে নিজের মন মানসিকতাকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিয়ে শিক্ষা গ্রহণ, এই সব কিছু রবীন্দ্র শিক্ষা চিন্তার মূল স্তম্ভ। তো রবীন্দ্র শিক্ষা চিন্তা নিয়ে প্রশ্ন এলে, জিজ্ঞেস করলে, তখন কিন্তু একটু গুছিয়ে সুন্দর করে এইভাবে উত্তর দিলে উত্তরটা অনেক বেশি স্মার্ট এবং ইন্টেলিজেন্ট শোনাবে। নেক্সট চলে যাব পরের প্রশ্নে। তো প্রসঙ্গত ক্লাস করতে করতে একটা বিশেষ ঘোষণা তোমাদের জন্য দিয়ে রাখি। তোমরা যারা মনে করছো যে এখনো পর্যন্ত তোমাদের ইন্টারভিউয়ের প্রিপারেশন ভালো হয়নি, ইন্টারভিউ কিভাবে দেবে, প্রেজেন্টেশন কিভাবে করবে, ডেমো কিভাবে দেবে, এই সমস্ত কিছু নিয়ে তোমরা চিন্তায় আছো, তোমাদের জন্য বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে একটা কোর্স প্রোভাইড করা হচ্ছে। তো চলো এই কোর্সটা বিষয়ে খুব সংক্ষেপে আগে জেনে নিই, তারপরে এই ডেমনস্ট্রেশন ক্লাসগুলো, ডেমো ক্লাসগুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো চলো দেখে নেওয়া যাক যে কোর্সটা তোমরা পারচেস করলে কি পাবে। তোমরা বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে একটা রেকর্ডেড কোর্স পেয়ে যাচ্ছ, যে কোর্সটার মধ্যে 8খানা খুব গুরুত্বপূর্ণ রেকর্ড করা ক্লাস রয়েছে। এই 8খানা ক্লাসে তোমরা কি পাবে? ওভারঅল ইন্টারভিউ সংক্রান্ত নলেজ, ইন্টারভিউ কিভাবে দিতে হয়, কেমনভাবে কথা বলতে হয়, প্রেজেন্টেশন কিভাবে করতে হয়, এমনকি বাংলা ভাষা ও সাহিত্যের ভিতরের গভীর জ্ঞান, মানে বাংলা সাহিত্যের ইতিহাসের থেকে একজন বাংলা শিক্ষক হতে গেলে যে যে বিষয়গুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন, একান্তই প্রয়োজন, সেই জাতীয় বিষয়ের আলোচনা, প্রশ্ন উত্তর আলোচনা আমি নিজে করেছি লাইভ ক্লাসে। সেই সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে রেকর্ডেড অবস্থায় পেয়ে যাবে, এবং তার সঙ্গে পেয়ে যাবে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ আর ডেমো দেওয়ার সুযোগ। যারা মক ইন্টারভিউ একবার দিয়ে দেখে নিতে চাইছো যে তোমরা ফাইনাল ইন্টারভিউতে গিয়ে কেমন পারফরমেন্স করবে, তাদের জন্য এটা একটা দুর্দান্ত সুযোগ। তোমরা মক ইন্টারভিউ দিতে পারো সরাসরি আমি নিজে উপস্থিত থেকে 1:1 ফর্মে, অর্থাৎ সেখানে তুমি একা থাকবে, আমি একা থাকবো, যেমনভাবে ইন্টারভিউ নেওয়া হয় সেইভাবে করে ইন্টারভিউ নেব, তোমাদের ডেমো দেখবো এবং তোমাদের ভুল ত্রুটিগুলো তোমাদেরকে বলে দেবো, যাতে করে তোমাদের ফাইনাল ইন্টারভিউতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। সেই ক্লাসটা পেয়ে যাবে, এবং তার সঙ্গে পেয়ে যাবে 8খানা রেকর্ডেড ডেমো ক্লাস। এই 8খানা রেকর্ডেড ডেমো ক্লাস, শুদ্ধ 8খানা ফুল ক্লাস, এবং তার সঙ্গে ইন্ডিভিজুয়াল ডেমো আর ইন্টারভিউ ক্লাস, এইটা তোমরা অবশ্যই ফুল কোর্স হিসেবে পারচেস করতে পারো। তাতে করে তোমরা প্রচুর উপকৃত হবে। দেখবে আমাদের চ্যানেলের শর্টস সেকশানে প্রচুর ছেলে মেয়ে কিন্তু এই ক্লাসগুলো নিয়ে উপকৃত হয়েছে। তারা কিন্তু তাদের রিভিউ সেখানে ছেড়ে রেখেছে, রিভিউ দিয়ে রেখেছে। সেই রিভিউগুলো দেখেও তোমরা তারপর আমাদের কাছে ভর্তি হতে পারো বা কোর্স পারচেস করতে পারো। এবার এই কোর্সটা ছাড়া আরও একটা ডেমোর বিষয়ে গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে, তোমরা যদি কেউ চাও যে শুধুমাত্র ডেমো নিয়েই তোমাদের সমস্যা হচ্ছে, অন্য কিছু নিয়ে তোমাদের প্রবলেম নেই, শুধুমাত্র ডেমো দিতে পারছো না, প্রেজেন্টেশনে কোনো প্রবলেম নেই, ইন্টারভিউ তোমরা নিজেদের মতন করে ভালো দিতে পারবে, এইটা যারা ভাবছো তাদের জন্য সুখবর। বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে ডেমো ক্লাস, শুধুমাত্র কমপ্লিট কম্প্যাক্ট ডেমো ক্লাস আমি কিন্তু প্রোভাইড করছি তোমাদের জন্য, যেটা তোমরা কিনে নিতে পারো বা পারচেস করে নিতে পারো। সেই কোর্সটি পারচেস করলে তোমরা সেখানে যা যা পেয়ে যাবে সেটা হচ্ছে, নবম শ্রেণী থেকে এই বিষয়গুলি অর্থাৎ দাম, খেয়া, নোঙর, হিমালয় দর্শন, চন্দ্রনাথ, আবহমান, এবং দশম শ্রেণী থেকে জ্ঞানচক্ষু, সিন্ধু তীরে, অভিষেক, বহুরূপী, হারিয়ে যাওয়া কালিকলম এবং অস্ত্রের বিরুদ্ধে গান, আর ব্যাকরণ থেকে 2টো অংশ, শব্দভাণ্ডার আর বাক্য গঠনের শর্ত। এই টোটাল 14টা ক্লাসের মধ্যে থেকে যে কোনো 8খানা ক্লাস তোমরা পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে 2টো পারচেস করার পদ্ধতি রয়েছে, ভালো করে সিস্টেমটা বুঝবে। প্রথম পদ্ধতি 499। এই পদ্ধতিতে যারা ডেমো ক্লাসগুলো কিনতে চাইছো তাদের জন্য আমরা নিজেরা এই টোটাল বিষয়টা থেকে ঠিক করে যে কোনো 8টা ডেমো ক্লাস তোমাদেরকে পাঠিয়ে দেব, তোমরা সেখান থেকে নিজেদের প্রিপারেশন নিতে পারো। তো
তো সেই 8টা ক্লাসের মধ্যে কিন্তু কবিতা, গল্প বা গদ্য, ব্যাকরণ 9 এবং 10 সব মিলিয়ে মিশিয়েই দেওয়া থাকবে, কিন্তু সেটা আমরা আমাদের মতন করে মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে দিয়ে দেব। আর যারা চাইছো তারা এই ডেমোগুলোর মধ্যে থেকে নিজেদের পছন্দ মতন চয়েস করে কিছু ডেমো বেছে নেবে এবং সেইগুলোই তারা পেতে চাইছো, তাদের জন্য পেমেন্ট করতে হবে 599, অর্থাৎ 599 পেমেন্ট করলে তোমরা নিজেদের চয়েস পেয়ে যাচ্ছ। এই ডেমোগুলোর মধ্যে থেকে যে কোনো 8টা তোমরা পছন্দ করে নিতে পারবে। আর 499 পেমেন্ট করলে তোমাদের চয়েসটা শুধু থাকছে না, সেখানেও তোমরা 8টা ডেমোই পাবে, কিন্তু সেখানে আমরা আমাদের চয়েস মতন গল্প বা গদ্য সব কিছু মিলিয়ে 9-10 মিলিয়ে তোমাদেরকে প্রোভাইড করব। আর যারা ফুল কোর্সটা পারচেস করবে, অর্থাৎ প্রথমে যে কোর্সটার কথা বললাম সেই ফুল কোর্সটা যারা পারচেস করবে তাদের জন্যও কিন্তু 8খানা ডেমো এমনি সেই ফুল কোর্সের সঙ্গে তারা পাবে। সেক্ষেত্রে তারা তাদের নিজেদের চয়েস মতোই ডেমোগুলো নিতে পারো, তার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হবে না। ফুল কোর্সের পেমেন্টের মধ্যেই কিন্তু তোমরা সেই ডেমোটা পেয়ে যাবে। তবে প্রত্যেককেই কিন্তু ভালো করে দেখে রাখবে, 8খানাই ডেমো দেওয়া হবে, 8টার বেশি ডেমো কিন্তু কেউ পাবে না। আর এই চয়েস করে ডেমো নেওয়ার ব্যাপারটা কিন্তু যারা শুধুমাত্র এখন থেকে মানে এই ভিডিও পাবলিশের ডেট থেকে এর পরে ডেমো ক্লাস পারচেস করবে তাদের জন্য প্রযোজ্য। যারা আগে নিয়ে ফেলেছো তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা প্রযোজ্য নয়। তারা যদি আবার নতুন করে কোনো ক্লাস পারচেস করতে চাও সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আবার পেমেন্ট করেই পারচেস করতে হবে। এবার চলো আবার প্রশ্ন উত্তরে ফিরে যাই। তৎকালীন যুগ জীবন এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রশ্ন আসতে পারে। কেমন প্রশ্ন আসতে পারে না, ফট করে প্রশ্ন করলো যে আচ্ছা কোন ধরনের উপন্যাস পড়তে ভালো লাগে, তো কেউ উত্তর দিল যে আমার রবীন্দ্র উপন্যাস পড়তে ভালো লাগে। আচ্ছা রবীন্দ্রনাথের কোন কোন উপন্যাস পড়েছেন, না চোখের বালি পড়েছি, গোড়া পড়েছি, ঘরে বাইরে পড়েছি। ফট করে প্রশ্ন এলো আচ্ছা এই যে গোড়া উপন্যাসটা, সেখানে রবীন্দ্রনাথ তৎকালীন দেশকাল চিত্রপট সম্পর্কে কি মেসেজ দিতে চাইছেন বা কি বার্তা দিতে চাইছেন, ঘরে বাইরে থেকেই বা তার কোন ধরনের মনোবৃত্তি প্রকাশ পাচ্ছে। খুব সুন্দর প্রশ্ন। বা দুটোর তুলনা করো, তুলনামূলক আলোচনা। অথবা রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন, সেখানে আমরা দেখি সমাজনীতি, অর্থনীতি, দর্শন, ন্যায় নীতিশাস্ত্র, স্বাদেশিকতা, ঔপনিবেশিক শাসনের ধাক্কা অভিঘাত, এই সমস্ত বিষয় নিয়ে তিনি চর্চা করেছেন। তাহলে রবীন্দ্র মননে তৎকালীন যুগ জীবন বা যুগ জীবনের ভাবনা কিভাবে ছায়াপাত রেখেছিল, তিনি কি মনে করতেন, তিনি কোন ধরনের ভাবনা চিন্তা তার রচনায় প্রতিফলন করতেন, এই ধরনের বিষয়ে আলোচনা করো। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবনা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। সকলে এক কথায় বলবে না মানবতাবাদী ভাবনা ভেবেছেন, জাতীয়তাবাদী ভাবনা ভেবেছেন। গোড়ার দ্বারা তিনি বিশ্ব মানবত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন। খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো, গোড়া উপন্যাসে গোড়া একটি আইরিশ দম্পতির সন্তান, তাকে মানুষ করছেন কে, ভারতবর্ষীয় ব্রাহ্মণ্য ঘরের ব্রাহ্মণ্যতন্ত্রের ধারক বাহক একটি পরিবারের বধূ আনন্দময়ী দেবী। আচ্ছা খুব ঠান্ডা মাথায় ভাবলে এখানে গোড়া আইরিশ সন্তান না হয়ে সে তো ভারতবর্ষেরই কোনো ভিন্ন জাতের মানুষের সন্তান হতে পারত, কেন হলো না? তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে ভাবনাটা এটাই ছিল যে দেশকাল নিরপেক্ষভাবে সকলকে আপন করে নিয়ে আন্তর্জাতিকতাবাদে পৌঁছানোর একটা প্রবণতা তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তিনি কখনোই চাননি যে একটা নির্দিষ্ট দেশের গণ্ডিতেই তিনি মানবতাবাদের বিকাশ ঘটাবেন। এখানে যদি হিন্দু মুসলিম মিলমিশ দেখানো হতো তাহলে শুধুমাত্র ভারতবর্ষের পরিপ্রেক্ষিতেই বিষয়টি তৎকালীন সময়ে গুরুত্ব লাভ করতো, কারণ তখন স্বাধীনতার ওই পূর্ব অবস্থায় হিন্দু মুসলিমদের মধ্যে একটা বিরোধ দেখা যাচ্ছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়টাকে পার্টিকুলার গুরুত্ব দিতে চাননি, তিনি গুরুত্ব দিতে চেয়েছিলেন বিশ্ব মানবতাবোধকে। আমার মধ্যে যদি মানবতাবোধ থাকে সেটা একটি হিন্দুর জন্য যেমন থাকবে, একজন মুসলিমের জন্য তেমনই থাকবে, একজন বৌদ্ধের জন্যও থাকবে, খ্রিস্টানের জন্যও থাকবে, আইরিশের জন্যও থাকবে, চাইনিজের জন্যও থাকবে, জাপানিজের জন্যও থাকবে। সেটাই কিন্তু বিশ্ব মানবতাবোধ। প্রকৃতপক্ষে এখানে দেশকাল নির্বিশেষে মানুষকে মানুষের মর্যাদায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ এত বড় মানসিকতার মানুষ ছিলেন, তিনি কখনোই ক্ষুদ্র জাতীয়তাবাদের গণ্ডিতে নিজের লেখাকে বা নিজেকে আবদ্ধ রাখেননি। সর্বদাই তিনি আন্তর্জাতিকতাবাদের দিকে যাত্রা করেছেন। গোটা বিশ্ব পৃথিবীটাই একটা নির্দিষ্ট গ্রহ, সেখানে আমরা সকলে থাকি, সকলে আমরা মানুষ, সকলে মানব জাতি, সকলের মধ্যে মিলমিশ পারস্পরিক দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই মানব সভ্যতার বিকাশ হতে পারে। একটা কোনো নির্দিষ্ট দেশের বিকাশ নয়, কিন্তু মানব সভ্যতার বিকাশ।
তৎকালীন যুগ জীবন সম্পর্কে রবীন্দ্র ভাবনা বলতে গিয়ে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে ঔপনিবেশিক শক্তিগুলোর স্বার্থান্বেষী মনোভাবের বিরোধিতা রবীন্দ্রনাথ তার বিভিন্ন রচনায় করেছেন। নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলো একটু লক্ষ্য করে দেখবে। স্বার্থে স্বার্থে লেগেছে সংঘাত, তিনি বলছেন। এই প্রেক্ষাপটেই কিন্তু তিনি বলেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। প্রকৃতপক্ষে ঔপনিবেশিক শক্তির, সাম্রাজ্যবাদী শক্তির শ্মশান কুক্কুরদের কাড়াকাড়ি গীতি তাকে ব্যথিত করেছে। জাতীয়তাবাদ কেন্দ্রিক প্রচণ্ড উগ্রতা, অপর জনজাতির প্রতি ঘৃণা পোষণ করার প্রবণতা, এই জিনিসগুলো তাকে ব্যথিত করেছে। তো তার যুগ ভাবনায়, তার সমাজ চিন্তায় এই বিষয়গুলো যেমন উঠে এসছে, তেমনি তার রচনাতেও স্থান পেয়েছে এই সমস্ত সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক ভাবনা চিন্তা। চলো এবার পরের প্রশ্নে একটুখানি চলে যাই। পরের প্রশ্ন, সকলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে, কোনো কবিতা পড়াতে গিয়ে, কোনো কিছু বলতে গিয়ে কথায় কথায় বলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবার এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, তোমাদেরকে সামনের জন যিনি ইন্টারভিউ নেবেন জিজ্ঞেস করতেই পারেন, আচ্ছা বিশ্বকবি কেন বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে? এত কবি রয়েছেন আমাদের বাংলায়, সকলেই তো ভালো, সকলেই তো তার দিক থেকে প্রচণ্ড নাম যশ অর্জন করেছেন, সকলেই তো সুন্দরভাবে নিজেদের প্রতিভাকে প্রতিষ্ঠা করেছেন, তাহলে রবীন্দ্রনাথই বিশ্বকবি কেন, বাকিরা বিশ্বকবি নয় কেন? তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাবনা চিন্তা, একটু আগেই যেটা বলছিলাম, তার রাষ্ট্রনৈতিক ভাবনা চিন্তা, তার সামাজিক ভাবনা চিন্তা, তার মানবতাবাদী ভাবনা চিন্তা কোনো একটা নির্দিষ্ট দেশকালের সীমায় বাঁধা নয়। লক্ষ্য করে দেখবে অনেক কবির রচনায় ভারতবর্ষকে সুমহান দেশ রূপে প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, অনেক কবির রচনায় ভারতবাসীদের দুঃখ দুর্দশা গ্রহণযোগ্যতা পেয়েছে, কিন্তু সেখানে কিন্তু আফ্রিকার অধিবাসীদের কথা বা বিদেশের কোনো দেশের দুঃখ যন্ত্রণার কথা বা সেখানকার মানুষদের জীবনযাত্রা প্রণালী খুব একটা গুরুত্ব পায়নি। কিন্তু যদি তোমরা রবীন্দ্রিক রচনার দিকে একটুখানি চক্ষু ফেরাও, তার বিভিন্ন দেশে যে ঘোরা, তার যে বিভিন্ন দেশে বিভিন্ন সময় গমন করা, ভ্রমণের সূত্রে যাওয়া, এবং সেই ভ্রমণ শুধু তো সাধারণ ভ্রমণ নয় যে গেছি দেশের সৌন্দর্য দেখে চলে এসেছি, সেটা নয়। সেখানে গিয়ে সেখানকার বড় বড় রাষ্ট্র নেতাদের সঙ্গে তার আলাপ আলোচনা, সেখানকার বড় বড় গণ্যমান্য সমাজতত্ত্ববিদদের সঙ্গে, বিজ্ঞানীদের সঙ্গে, কবিদের সঙ্গে বসে তিনি আলাপ আলোচনা করছেন, মিটিং করছেন, এবং প্রচুর নতুন নতুন বিষয় তিনি গ্রহণ করে সেখান থেকে ফিরে আসছেন। আমরা দেখছি তিনি রাশিয়া যাচ্ছেন, তিনি জার্মানি যাচ্ছেন, তিনি চীনে যাচ্ছেন, তিনি ইংল্যান্ডে যাচ্ছেন, বারংবার বিশ্ব পৃথিবীর বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করছেন, তিনি তিব্বতে যাচ্ছেন, এবং প্রত্যেকটা জায়গাতেই গিয়ে গিয়ে সেখান থেকে সেখানকার কিছু না কিছু ভালো জিনিস তিনি গ্রহণ করে নিজের দেশে আনার চেষ্টা করছেন। তিনি নিজের দেশবাসীকে দেখাচ্ছেন, বোঝাচ্ছেন, জানাচ্ছেন যে অমুক দেশের এই জিনিসটা কত সুললিত, বা তমুক দেশের ওই জিনিসটা সেখানকার অধিবাসীদেরকে কত নমনীয়, কত মঙ্গলময়, কত পরিপূর্ণ করে তুলেছে। যে কোনো দেশেরই কিছু ভালো দিক থাকে, আবার কিছু খারাপ দিকও থাকে। রবীন্দ্রনাথ ছিলেন এমন একজন মানুষ যিনি গোটা বিশ্ব পৃথিবীর পরিপ্রেক্ষিতে ওই প্রত্যেকটি দেশ থেকে ভালো ভালো পজিটিভ জিনিসগুলো গ্রহণ করে, আনয়ন করে নিজের দেশবাসীর মধ্যে বিলিয়ে দিতে চেয়েছেন তার লেখার মাধ্যমে, যে তার লেখা পড়ে ভারতবাসীরা এই বিষয়গুলি গ্রহণ করুক। এবং তার প্রত্যেকটি লেখায়, তার প্রত্যেকটি ভাবনায় কোথাও ক্ষুদ্র ভারতবর্ষের প্রতি তার টান বা ভারতবর্ষের প্রতি তার ঐকান্তিক সমর্পণ প্রকাশ পায়নি, বরং সমগ্র বিশ্ব পৃথিবীর প্রতি তার অসীম টান, সমগ্র বিশ্ব পৃথিবীর মানব জাতির প্রতি তার সমবেদনা সর্বত্র প্রকাশ পেয়েছে। তাই তিনি বিশ্বকবি, তিনি কোনো একটি নির্দিষ্ট দেশের কবি নন। তিনি কোথাও বেশি আমার ভারত বলে গুণগান গাননি। হ্যাঁ, রচনা অবশ্যই লিখেছেন ভারতবর্ষকে কেন্দ্র করে, সেটা তার মাতৃভূমি, সেটা তার জন্মভূমি, জন্মভূমির প্রতি টান থাকাটা একান্তই স্বাভাবিক। কিন্তু যতটা না সেই সংক্রান্ত বিষয়ে তিনি লিখেছেন, তার থেকে অনেক বেশি লিখেছেন বিশ্ব পৃথিবী সংক্রান্ত, বিশ্ব মানবতা সংক্রান্ত বিষয়াদি। এবং তার প্রবন্ধ গ্রন্থগুলো পড়লে, তার ভ্রমণ কাহিনীগুলো পড়লে ওতপ্রোতভাবে বোঝা যায় তিনি কতখানি আন্তর্জাতিকতাবাদী মানুষ ছিলেন, তিনি কতখানি গোটা বিশ্বকে একসঙ্গে নিয়ে চলার পথের পথিক ছিলেন। আজকে আমরা যেটাকে বলছি বিশ্বায়ন, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যেটাকে বলছি গ্লোবালাইজেশন, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যেটাকে বলছি গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্বটাই একটি ভুবন গ্রাম, সেই ভাবনাটা অত বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর অতি অনায়াসে ভেবে গিয়েছিলেন এবং প্রকাশ করে গিয়েছিলেন তার রচনায়।
তার রাষ্ট্রনীতি, তার সমাজনীতি, তার ধর্মনীতি, তার মানবতাবাদী ভাবনা চিন্তা অসাধারণ, অনবদ্য, যেটা কিন্তু আমরা বাংলার বা ভারতবর্ষীয় আর কোনো লেখকদের বা কবিদের রচনায় খুঁজে পাই না। বিশ্ব পৃথিবীরও কবিদের রচনায় এহেন চিন্তাভাবনা বিরল। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে গোটা বিশ্ব পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে অনুদিত হয়েছে, নানান ভাষায় তার গ্রন্থ যেভাবে অনুবাদ হয়ে হয়ে ছড়িয়ে পড়েছে চারিদিকে, গোটা বিশ্ব পৃথিবীর যতগুলি স্থানে রবীন্দ্রনাথ পাঠ্য হিসেবে গৃহীত হয়েছেন, এমনটা আর কোনো কবি সাহিত্যিক চট করে কিন্তু পেতে পারেননি, বা খুব কম কোনো কবি সাহিত্যিকই এই রকম জায়গায় পৌঁছতে পেরেছেন। উদাহরণস্বরূপ মহাকবি কালিদাসের কথা বা শেক্সপিয়ারের কথা বলা যায়। তাদের ছাড়া রবীন্দ্রনাথের মতন এত ব্যাপ্তি আর কোনো কবি সাহিত্যিক কিন্তু চট করে পাননি। সেই কারণে তিনি বিশ্বকবি, সেই কারণে তিনি বিশ্ব মানবতার শিল্পী। তাকে একটা নির্দিষ্ট দেশকালের বন্ধনে আবদ্ধ রাখা যায় না, সেই জন্যই তিনি বিশ্বজনীন হয়ে উঠেছেন। তাই তার নামের সামনে আমরা বিশ্বকবি শব্দটা বারবার বসাই। খুব সোজা শব্দ, বসাই ঠিকই, কিন্তু মানে জানি কজন। এই সমস্ত বিষয়ে নানান রকম ভার্সেটাইল নলেজ তোমরা কিন্তু একটুখানি রাখবে, যাতে করে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কোনো ছোট প্রশ্নের উত্তরে তোমাদেরকে এটা বলতে না হয় যে না স্যার আমি তো এটা জানি না। যতটা পারবে চেষ্টা করবে নিজেদের জ্ঞান বাড়াবার। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে যাব। রবীন্দ্র কবিতা কাল পর্ব ধরে ধরে কিন্তু এই জ্ঞানটা তোমরা রাখবে। তোমরা নিশ্চয়ই যখন রিটেন পরীক্ষা দিয়েছো তখন পড়েছো তার কবিতার যে উন্মেষ পর্ব রয়েছে, তার যে একদম মধ্যবর্তী পর্ব যেখানে তার প্রতিভা মধ্য গগনে চলে গেছে, তারপর ধীরে ধীরে তার পরিণতি পর্ব, ম্যাচিউরেশন পিরিয়ড একটা আসছে, এবং তারপর ধীরে ধীরে তার শেষ পর্ব, মৃত্যুর পরবর্তীকালে প্রকাশিত কিছু রচনা, এইভাবে করে পুরো একদম ভাগ করে করে রবীন্দ্র কবিতার কাল পর্ব বিশ্লেষণ করে করে তোমরা কিন্তু রেডি রাখবে। যে কোনো সাহিত্যের ইতিহাস বইতে পেয়ে যাবে, এবং অনেক জিনিস তো ছোট ভিডিওতে অত কথা বলা সম্ভব নয়। আমি খুব সংক্ষিপ্ত দু চারটে কথা কিছু বলবো। রবীন্দ্র কবিতা যদি আমরা দেখি, একটা সামগ্রিক ধারণা জাস্ট আমি দেবো রবীন্দ্র কবিতা সম্পর্কে। রবীন্দ্র কবিতাকে যদি আমরা দেখি তাহলে দেখব যে সেটা যখন শুরু হলো সূচনা পর্বে, প্রথমে তো একদম বাচ্চা বয়সের, অল্প বয়সের ছেলে মানুষই জনিত কিছু কিছু বিষয় তিনি লিখেছেন। পরবর্তীকালে তিনি নিজেই বড় হয়ে বলেছেন যে ওই লেখাগুলো আমার ঠিক নিজেরই পছন্দ নয়, ওগুলো যদি আমি বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু ততক্ষণে তো লেখাগুলো ছেপে বেরিয়ে গেছে, আর বাদ দেওয়া যাবে না। তো মজা করে তিনি নিজেই বলেছেন যে লেখাগুলো আমার নিজেরই খুব একটা পছন্দ নয়। তো সেই সমস্ত যে একদম স্টার্টিং পিরিয়ডের রচনা, সেগুলো বাদ দিলে আমরা দেখতে পাই রবীন্দ্র কবিতা যখন থেকে মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি এই পর্বটায় যখন যাচ্ছে, তখন ধীরে ধীরে কিন্তু প্রকৃতির সঙ্গে মানব মনের একটা নিবিড় যোগ রবীন্দ্রনাথের ভেতরে গ্রো করছে, গড়ে উঠছে। তিনি ফিল করছেন নিজেকে এই বিশ্ব পৃথিবীর একজন বলে। তার চেতনা, তার মানব আত্মা কোথাও একটা প্রকৃতির রূপ, রস, রঙের সঙ্গে মিলে অপূর্ব বর্ণগন্ধ শব্দময় এই জগতের মধ্যে সন্নিবেশিত হচ্ছে। একটা অদ্ভুত গীতিকবির যে আদর্শ, গীতি কবিতার যে একটা ভাবধারা, স্বতঃস্ফূর্ত ভাবাবেগ, সেটা প্রবাহিত হচ্ছে। আমরা বলি পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। সত্যিই তো, প্রকৃত কাব্য হচ্ছে ভাবাবেগের স্বতঃস্ফূর্ত বিকাশ। রবীন্দ্র রচনায় কিন্তু আমরা এই ধরনের স্বতঃস্ফূর্ত বিকাশ সর্বদাই প্রত্যক্ষ করতে পারি। পরবর্তীকালে তার রচনায় অনেক বেশি দেশকাল ভাবনা, সাধারণ মানুষের যে ভাবনা, সেটা উঠে এসছে। আমরা লক্ষ্য করছি পরবর্তীকালে নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলোতে যেমন প্রচুর পরিমাণে এই সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন নীতি, তার বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিবাদী কবিতা। নৈবেদ্য প্রকৃতপক্ষে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত এমন এক সৃষ্টি যেখানে সমস্ত নিজের অভাব, অভিযোগ, সমস্ত নিজের যন্ত্রণা, কষ্ট কবি নিবেদন করে দিচ্ছেন কার উদ্দেশ্যে? বিশ্ব পিতার উদ্দেশ্যে। একটা এক্সট্রিম এনার্জি। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর চিরকালই তিনি ছিলেন পরম ব্রহ্মে বিশ্বাসী, তিনি পরমাত্মায় বিশ্বাসী। তিনি নির্দিষ্ট কোনো ঈশ্বরকে বিশ্বাস করতেন না, নির্দিষ্ট কোনো মূর্তি পূজায় তিনি বিশ্বাস করতেন না। আত্মার ভেতরে থাকা পরম ব্রহ্মকে তিনি বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন প্রত্যেকটা মানুষ জীবাত্মা, আমরা প্রতিনিয়ত পরমাত্মার উদ্দেশ্যে ধাবমান হচ্ছি বা গমন করছি। এই জায়গা থেকে তার কবিতায় আধ্যাত্মিক ভাবনা প্রচণ্ড গভীরভাবে, ডিপভাবে প্রকাশ পেয়েছে। আমরা বৈষ্ণব কবিতার ব্যাখ্যা নিয়ে বলতে পারি, সেখানে তিনি বলছেন যে দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা, দেবতারে যাই যাহা দিতে পাই তাই দিই প্রিয়জনে, প্রিয়জনে যাহা দিতে পাই তাই দিই দেবতারে, আর পাবো কোথা, দেবতারে প্রিয় করি প্রিয়রে দেবতা। অপূর্ব সুন্দর উক্তি যে প্রকৃতপক্ষে আমরা আমাদের ভালোবাসার মানুষকে যা দিতে পারি, দেবতাকেও তাই দিতে পারি। আবার দেবতাকে যা দিই সেই নৈবেদ্যই, সেই ভালোবাসাই আমরা আমাদের প্রিয়জনকে দিতে পারি। এর থেকে বেশি আর কোথায় পাবো? তাই দেবতা এবং ভালোবাসার মানুষ কোথাও একটা এক হয়ে ধরা দিয়েছে। এই যে মানবত্বের সঙ্গে দেবত্বকে মিলিয়ে দেওয়ার প্রবণতা রবীন্দ্র কবিতার প্রাণ সম্পদ।
আমরা আরও বিভিন্ন কিছু দেখেছি রবীন্দ্র কবিতার মধ্যে, তার মধ্যে গুরুত্বপূর্ণভাবে শেষের দিকে উঠে এসছে গদ্য কবিতার ধারা। সেখানে তিনি স্পন্টেনিয়াস গদ্য কবিতা লিখছেন। আমরা বলাকাতে দেখছি তিনি গতিবাদের প্রবর্তন করছেন। তিনি বলছেন হেথা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে। সর্বদাই তার মনে হচ্ছে এইখানে নয় আরও কোথাও, অন্য কোনোখানে আমাকে ডাকছে, আমার সত্তা সেখানে যেতে চাইছে। গোটা পৃথিবীর মধ্যে গতিবাদের যে প্রবহমান ধারা প্রবাহিত হচ্ছে সেটা তিনি প্রতিষ্ঠা করেছেন তার কাব্যগ্রন্থে। তিনি সাধারণ মানুষের জীবন নিয়ে লিখছেন। কিনু গোয়ালার গলিতে বসে থাকা একটা সাধারণ কেরানি, তার জীবনের যে চিত্র, তার যে কল্পনা, তার কল্পনায় তার যে স্বপ্নের নারী, তার জীবনে আসা বা না আসা, যার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর, সেই বিষয়টি তিনি ব্যক্ত করছেন। মধ্যবিত্তের জীবন যন্ত্রণা তিনি ব্যক্ত করছেন কবিতার আড়ালে। ছেলেটা কবিতায় একটি মায়ে খেদানো বাপে তাড়ানো অনাথ শিশু, তার বেড়ে ওঠা, কিভাবে আগাছার মতন বেড়ে ওঠার সামিল, তার সঙ্গে তিনি তুলনা করছেন। একটি ঘেয় কুকুরের প্রাণ যে পৃথিবীর বুকে কোনো দাম রাখে না, সেই বিষয়টা তিনি ব্যাখ্যা করছেন। তো অপূর্ব সুন্দরভাবে সেই সূচনা পর্ব থেকে যদি আমরা একদম শেষ পর্ব পর্যন্ত দেখি, তার কবিতার মধ্যে বহুরূপ বিবর্তন আমরা দেখতে পাবো। মানবতাবাদ থেকে আধ্যাত্মিকতা, দেবতা ভাবনা থেকে মানব ভাবনা, সেই মানব ভাবনার মধ্যে আবার ক্ষুদ্র তুচ্ছ যে আমাদের সমাজের যে পরিসর, সেই সংক্রান্ত ভাবনা চিন্তা তিনি ফুটিয়ে তুলেছেন তার কবিতায়। অপূর্ব সুন্দর রবীন্দ্র কাব্যের ধারা। একবার আলোচনা করতে বসলে কোথায় শুরু করে কোথায় শেষ করব নিজেরাই ভেবে পাই না। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ টপিকটাই এরকম একটি টপিক। আমি আজকে শুরু করেছি ঠিকই রবীন্দ্র জীবন ও সাহিত্য, কিন্তু আমি নিজেও জানি একটা ক্লাসের মধ্যে এই বিষয়টাকে কখনোই কোনোভাবেই আমি বলে শেষ করতে পারবো না, কারণ আমার নিজেরই মনে হচ্ছে আমি কোনটা বাদ দিয়ে কোনটা বলবো। অসংখ্য কিছু বলবার জিনিস, অসম্ভব সমস্ত ভাবনা চিন্তা মনের মধ্যে ফুটে উঠছে, জেগে উঠছে, মনে হচ্ছে আরও বলি। এই হচ্ছে ব্যাপার। নেক্সট চলে যাব রবীন্দ্র নাটক। রবীন্দ্র নাটক তত্ত্বের লীলা খেলা। রবীন্দ্র নাটকের মধ্যে বিভিন্ন তাত্ত্বিক বিষয়ের ব্যাখ্যা, যেমন হচ্ছে কৃষি সভ্যতা বনাম যন্ত্র সভ্যতার দ্বন্দ্ব, প্রাকৃতিক জীবন বনাম ধনতন্ত্রের দ্বন্দ্ব, জীবন মৃত্যুর দ্বন্দ্ব, জীবাত্মা পরমাত্মার রূপক এবং তাদের পারস্পরিক কাছে আসা দূরে যাওয়া দ্বন্দ্ব, বেগের সঙ্গে গতিবেগের সঙ্গে জীবনের চলমানতার সঙ্গে অচলাবস্থার দ্বন্দ্ব, আলোর সঙ্গে অন্ধকারের দ্বন্দ্ব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন নাটকগুলোর কথা বলছি। রাজা, আলোর সঙ্গে অন্ধকারের দ্বন্দ্ব, প্রকৃত প্রেমের সঙ্গে চাক্ষুষ রূপ সৌন্দর্যের দ্বন্দ্ব, ডাকঘর, জীবন মৃত্যুর অপূর্ব সুন্দর একটা সংযোগ এবং তৎসংক্রান্ত দ্বন্দ্ব, অচলায়তন, জীবনের গতিবেগের সঙ্গে প্রবহমানতার সঙ্গে অচলাবস্থার দ্বন্দ্ব। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অনেক ক্লিয়ারভাবে জানতে হবে। মুক্তধারা নাটক, যন্ত্র সভ্যতার সঙ্গে মানব সভ্যতার দ্বন্দ্ব, একদিকে মানবিকতা, একদিকে যান্ত্রিকতা, একদিকে ক্রূরতা হিংস্রতা, একদিকে অনাবিল আত্মত্যাগের বাসনা। এর মধ্যে অনেক ভিডিওস আমার চ্যানেলে অলরেডি করে আপলোড করে দেওয়া আছে। যাদের মনে হচ্ছে দেখতে চাও, বিষয়গুলো সম্পর্কে আরও জানতে চাও, তারা ডাকঘর, মুক্তধারা এই ভিডিওসগুলো আমার চ্যানেলে গিয়ে কিন্তু দেখতে পারো। তো অনেক বিষয়, অনেক উপন্যাসও আলোচনা করে দেওয়া আছে, সেগুলো তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে গিয়ে দেখে নাও যাদের দরকার আছে দেখার। নেক্সট রবীন্দ্র উপন্যাস, মনস্তত্ত্ব থেকে সমাজতত্ত্বের উত্তরণ। শুরু তো করেছিলেন চোখের বালি দিয়ে, সাইকোলজিক্যাল টানাপোড়েন। তার আগে শুরু করেছিলেন খানিকটা বঙ্কিমচন্দ্রের যে ধাঁচ এবং ধারা, সেইটার সঙ্গে সংযোগ রেখে বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, একটু রোমান্স কল্পনা, একটু ঐতিহাসিকতা। কিন্তু ওইখান থেকে রবীন্দ্র উপন্যাসের প্রকৃত জয়যাত্রা শুরু হয়নি। সেই প্রকৃত জয়যাত্রা শুরু হয়েছে চোখের বালির পর থেকে, বা চোখের বালি থেকে মনস্তত্ত্বের অপূর্ব সুন্দর একটা প্রকাশ বা বিকাশ। কিন্তু তারপর নৌকাডুবি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, এক একটি উপন্যাস এক এক রকম রস রূপ নিয়ে আমাদের সামনে ধরা দিয়েছে। আমরা অবাক হয়েছি, আমরা যত পড়েছি তত ভেবেছি, তত অবাক হয়ে একটা অন্যরকম জগতে পৌঁছে গেছি। তিনি কি লিখেছেন, কি না লিখেছেন। চোখের বালিতে একদিকে প্রকাশিত হচ্ছে সাইকোলজিক্যাল টানাপোড়েন, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, বাল্য বিধবা বিনোদিনী, বিহারী, মহেন্দ্র এবং আশালতা। মহেন্দ্র আশালতার দাম্পত্য জীবনের মাঝখানে এই বিহারী আর বিনোদিনীর কী ভূমিকা, ঠিক কোন ধরনের মানসিক টানাপোড়েন এই চারটি নারী পুরুষের জীবনকে জটিল একটা জালে জড়িয়ে ফেলেছে, সেটা জানবার জন্য ডেসক্রিপশন বক্সে গিয়ে চোখের বালির ফুল আলোচনা আমার চ্যানেল দেওয়া আছে, দেখতে পারো।
পরবর্তীকালে চলে যাব আরও অন্য অন্য প্রসঙ্গে। দেখো এখানে লেখাটা আমি কি লিখেছি, রবীন্দ্র উপন্যাস মনস্তত্ত্ব থেকে সমাজতত্ত্বে উত্তরণ। উত্তরণ মানে কি? বিকাশ লাভ, নতুন একটা ফেজে পৌঁছনো। শুরু তো করেছিলেন তিনি এইভাবে, নৌকাডুবিতেও তাই, কিন্তু তারপর তিনি পৌঁছলেন কোথায়? তারপর তিনি পৌঁছলেন গোড়ায়, তারপর তিনি পৌঁছলেন চতুরঙ্গে, তারপর তিনি পৌঁছলেন ঘরে বাইরেতে। অদ্ভুত সমাজতাত্ত্বিক আলোড়ন আমরা দেখতে পাচ্ছি। একদিকে স্বদেশী আন্দোলন চলছে, বিদেশি দ্রব্য বর্জনের একটা প্রক্রিয়া চলছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি ঘরে বাইরে যখন লিখছেন, তিনি এটা দেখাতে চাইছেন নিখিলেশ চরিত্রের মাধ্যমে যে নিজের সামগ্রী যতক্ষণ না ভাণ্ডারে পরিপূর্ণ থাকছে ততক্ষণ পরের দ্রব্য পুড়িয়ে দেওয়ার কোনো অধিকার আমার নেই। বিলেতি দ্রব্য আমি তখনই বর্জন করতে পারি যখন আমার ঘরে আমার দরিদ্র যে সন্তানেরা রয়েছে, প্রজারা রয়েছে, তাদের খাওয়া পড়ার কোনো অভাব ঘটবে না। যাদের নিজেদের পরবার বস্ত্র নেই তাদের গা থেকে বিলিতি বস্ত্র টেনে পুড়িয়ে দেওয়ার মানে হলো এক আত্মঘাতী প্রতিবাদ, যে প্রতিবাদ করতে গিয়ে আমাকে নিজেকেই মৃত্যুর মুখ দেখতে হতে পারে। তিনি প্রতিবাদ করছেন এমন প্রতিবাদ করাকে যে প্রতিবাদ করতে গিয়ে একটি জনজাতি না খেতে পেয়ে মরে যাবে, যে প্রতিবাদ করতে গিয়ে একটি জনজাতি ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তিনি বলছেন আগে নিজেকে, নিজের স্বদেশকে সর্বগুণে সমন্বিত করে তোলো, আগে নিজের স্বদেশকে গড়ে তোলো, তারপর বিদেশি দ্রব্য বর্জনের কথা ভাববে। কত সুন্দর একটা সংগঠনাত্মক মনোভাব একজন জমিদারের। রবীন্দ্রনাথ নিজে কিন্তু একজন জমিদার সন্তান, তিনি দীর্ঘদিন জমিদারি কার্য দেখাশোনা করেছেন। প্রচণ্ড মানবতাবাদী মানসিকতা, দরিদ্র গরিব না খেতে পাওয়া হাঘরে মানুষদেরকে দেখে তার মনে যে করুণার সঞ্চার হয়েছে, যে দয়ার সঞ্চার হয়েছে, মানবতাবাদের প্রতি যে তীব্র আগ্রহ তার জেগে উঠেছে, সেখান থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পারি বা বুঝতে পারি। সেই কারণেই নিখিলেশ রবীন্দ্রনাথের চোখে আদর্শ জমিদার। সন্দীপের মতন ওপরের ঠুনকো খোলসে আবৃত প্রতিবাদী নয়, বরং নিখিলেশের মতন বুদ্ধিমান জমিদার, বুদ্ধিমান মানুষকে প্রয়োজন ছিল সেই সময় আমাদের ভারতবর্ষের। সেই ব্যাপারটা কিন্তু রবীন্দ্রনাথ দেখিয়েছেন। পরবর্তীকালে দেশমাতৃকারূপী বিমলা, যাকে কিনা সন্দীপ নিজেই বলেছিল যে তোমার মধ্যে দিয়ে আমি ভারতবর্ষকে দেখছি, সেই ভারতবর্ষের ঘুম ভাঙে। সে বুঝতে পারে যে সে এতদিন যাদেরকে বিশ্বাস করে, যাদেরকে নিজের বিপ্লবী সন্তান ভেবে নিজের শৃঙ্খল মোচনের দায়িত্ব তাদের উপর দিয়ে রেখেছে, তারা প্রকৃতপক্ষে ধ্বংস ছাড়া আর কিছুই করতে পারে না। বরং তুলনামূলক যারা সংগঠনাত্মক কথা ভাবে, যারা দেশকে বাঁচিয়ে রাখবার কথা ভাবে, তাদের দিকেই তার দৃষ্টিপাত করা উচিত। তাই বিমলা নিজের ভুল বুঝতে পেরেছে এবং সন্দীপের থেকে নিখিলেশের দিকে ফিরে এসছে। এই যে উত্তরণ, এখানে এই উত্তরণের কথা বলা হচ্ছে। সমাজ তো সব জায়গাতেই আছে। শেষের কবিতা আদ্যন্ত একটা প্রেমের উপন্যাস, কিন্তু প্রেমের উপন্যাস বলে কি সেখানে সমাজ নেই? সমাজ ব্যবস্থার কিঞ্চিত পরিবর্তন, নরনারীর মনের প্রেমলীলার পরিবর্তন সেখানে গুরুত্ব পেয়েছে বলেই কিন্তু অমিত আর লাবণ্য চরিত্র দুটি অন্যান্য উপন্যাসের নায়ক নায়িকা চরিত্র অপেক্ষা অনেকাংশে পৃথক। তাদের যে প্রকাশভঙ্গি, তাদের যে নিজেকে প্রকাশ করার ক্ষমতা বা সাহস, সেটা তৎপূর্ববর্তী কোনো নায়ক নায়িকার ছিল বলে তো মনে হয় না, বা তৎপূর্ববর্তী নরনারীদের ছিল বলে তো মনে হয় না। এই বিষয়টি এখানে খুব গুরুত্বপূর্ণ। এইভাবে করে সমাজতাত্ত্বিক খুঁটিনাটি উপন্যাসের চরিত্রের মাধ্যমে, পরিবেশ পরিস্থিতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রবীন্দ্রনাথ। তো অনেকক্ষণ ধরে অনেক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, এখনও কিছু প্রশ্ন বাকি আছে। যেমন দেখো, রবীন্দ্র গদ্য ও প্রবন্ধ, তার নানামুখী ভাবনার জটিল জাল। রবীন্দ্র গদ্য ও প্রবন্ধ খুব গুরুত্বপূর্ণ জায়গা, প্রচুর ভাবনা চিন্তার জায়গা কিন্তু এটাকে কেন্দ্র করে রয়েছে। এছাড়া আরও কিছু প্রশ্ন রয়েছে, যেমন রাবীন্দ্রিক জাতীয়তাবাদ, রাবীন্দ্রিক চেতনাটা জাতীয়তাবাদী নাকি আন্তর্জাতিকতাবাদী, সেই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তার জায়গা রয়েছে। রবীন্দ্র প্রকৃতি ভাবনা খুব ইম্পর্টেন্ট জায়গা, প্রকৃতি চেতনা রবীন্দ্র মননে। তার স্বদেশ চেতনা কেমন ছিল, কোন ধরনের ভাবনা তিনি স্বদেশ চিন্তায় প্রকাশ করেছেন বা প্রকাশ করতে চেয়েছেন। আর সাহিত্য তত্ত্ব, সাহিত্য তাত্ত্বিক গ্রন্থগুলোতে রবীন্দ্রনাথের ভাবনা, যেমন সাহিত্যের পথে, প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য, এইরকম প্রচুর গ্রন্থ তার সাহিত্য তত্ত্ব বিষয় রয়েছে। সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত কিছু এখনও আলোচনা করার প্রচুর জায়গা রয়েছে, কিন্তু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ইউটিউবে এত বড় ভিডিও এইভাবে করে দেওয়াটা একটু সমস্যার, বা তোমাদের ক্ষেত্রেও হয়তো দেখার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। তো সেই কারণে বলছি, যারা আমাদের বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে এসএলএসটি ইন্টারভিউয়ের কোর্সটা পারচেস করেছো, তারা কিন্তু এর ফুল কোর্সটা, মানে ফুল ভিডিওটা ওই কোর্সের সঙ্গেই পেয়ে যাবে। যারা এখনও পর্যন্ত পারচেস করনি তাদের জন্য বলছি যে আমাদের তরফ থেকে
8293588959 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এসএলএসটির জন্য একটা ফুল কোর্স পারচেস করতে পারো, যে কোর্সটা দীর্ঘদিন ধরে অনেক স্টুডেন্ট পারচেস করেছে এবং তারা প্রত্যেকেই প্রচুর পরিমাণে উপকৃত হয়েছে সেটা পারচেস করার পর। তো যারা চাইছো এসএলএসটি ইন্টারভিউয়ের জন্য ভালো কোনো কোর্স নিতে বা পারচেস করতে, তারা এই নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। 8293588959 নাম্বারে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর ছেলে মেয়ে এই কোর্সটা পারচেস করে প্রচুর পরিমাণে উপকৃত হয়েছে। যদি সেই রিভিউজগুলো জানতে চাও, আমাদের শর্ট সেকশনে গিয়ে রিভিউজগুলো একবার দেখে নিতে পারো। তো এই ভিডিওটা যেটা এখানে অসম্পূর্ণ দিলাম, বাকিটা কমপ্লিট করতে পারলাম না, সেটারও সম্পূর্ণ ভিডিও কিন্তু যারা কোর্স পারচেস করবে তারা পেয়ে যাবে, এবং তার সঙ্গে পেয়ে যাবে আরও অনেক এক্সট্রা মেটেরিয়াল, আরও এক্সট্রা অনেক কিছু। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।